আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী শিক্ষক ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিওটি তৈরি করলাম। আপনারা জানেন যে এই মুহূর্তে শিক্ষকদের জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে ইএফটি আপডেটকরণ, অর্থাৎ ইএফটি হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, অর্থাৎ বেতন নিয়ে অনেক কিছু হয়েছে। অর্থাৎ প্রথমে বেতন দিতে চাইছিল সরকার যে বিকাশ পারকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, পরে যখন শিক্ষক সমাজ ফসলিয়ে ওঠে তখন আর সরকার এই তথ্য থেকে ফিরে আসার পর সিদ্ধান্ত হয় যে G2P এর মাধ্যমে, অর্থাৎ গভর্নমেন্ট টু পারসন এই পদ্ধতির মাধ্যমে শিক্ষকদের বেতন দেওয়া হবে। তাহলে আপনারা জানেন এই G2P এর ইএফটি পূরণের জন্য মাউসি থেকে নির্দেশনা আসছিল। এই নির্দেশনা অনুযায়ী যে 9টি তথ্য কাছে রাখার জন্য, এই 9টি তথ্যের মধ্যে ছিল যে ব্যাংক হিসাবের নাম, তারপরে MPO শিটের নাম, আর হচ্ছে আইডি কার্ডের নাম। এই নামগুলি এক থাকতে হবে। এক থাকলে পরে আমাদের ইএফটির সার্ভারে আমাদের তথ্য আপডেট করতে হবে। এই আপডেটের জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম। আশা করি আপনাদের সবার উপকৃত হবে। আর যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে কথা না বাড়িয়ে আসুন চলে যায় আমাদের কম্পিউটার ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার হলে হবে, অর্থাৎ ফায়ারফক্স দিয়ে ওপেন করতে পারেন অথবা গুগল ক্রোম দিয়েও আপনারা শুরু করতে পারেন। আমি গুগল ক্রোম দিয়ে ঢুকলাম, অর্থাৎ ইন্টারনেট ব্রাউজার ওপেন করলাম। তারপর আমরা EMS এ চলে যাব, অর্থাৎ emis.gov.pd এই ওয়েবসাইটে চলে গিয়ে আমরা লগইন করব। আর লগইনের মধ্যে লগইন যে পাসওয়ার্ড আপনারা জানেন, MPO করতে গেলে, নতুন MPO করতে গেলে অথবা MPO কারেকশন করতে গেলে অথবা আপার গ্রেড করতে গেলে এই EMIS এর একটা পাসওয়ার্ড এবং লগইন আইডি দেওয়া থাকে। এই পাসওয়ার্ড লগইন আইডি প্রধান শিক্ষকের কাছে, অথবা যদি প্রধান শিক্ষকের কাছে না থাকে তাহলে আপনারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অথবা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। পাসওয়ার্ডটা পেয়ে গেলে দেখবেন এরকম HRM, IMS এবং MPO আছে। আমি MPO-তে গেলে MPOর যত ধরনের সুবিধা আছে, MPOর যত ধরনের কাজ আছে সবগুলো এখানে দেখতে পাবেন। তাহলে আমি MPO-তে চলে গেলাম। দেখেন এখানে নতুন, এটা আগে ছিল না, এটা গতকালকে রাত্রে আপডেট করা হয়েছে। অর্থাৎ এখানে আছে EFT আপগ্রেড, অর্থাৎ ইনফরমেশন আপডেট, আর একটা আছে EFT আপডেট ইনবক্স, EFT ইনফরমেশন আপডেট আর্কাইভ। অর্থাৎ যখন আপনি আপনার EFT পূরণ করবেন তখন আপডেটে যেতে হবে। আপডেটে যখন পূরণ করা হবে, পূরণের পর যখন আপনি সেভ করবেন তখন ইনবক্সে চলে আসবে। ইনবক্সে যখন প্রধান শিক্ষক এটাকে অ্যাপ্রুভ করবে তখন এটা আর্কাইভারে চলে যাবে। তাহলে আসুন চলে যাই EFT আপডেটে। EFT আপডেটের পেজে গেলে আপনারা দেখবেন EFT তথ্য হালনাগাদ। এখানে প্রথমে আছে আবেদনের তারিখ, তারপর MPO প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের MPO স্তর, MPO ভুক্তির তারিখ, তারপর আছে MPO কোড, ইন নম্বর। তাহলে আমি প্রথমে চলে গেলাম প্রতিষ্ঠানে। এখানে সার্চ বক্সে আপনি যখন সার্চ দিবেন তখন এরকম একটা আসবে, ইন্টারফেস আসবে। এখানে যদি কারো না আসে তাহলে আপনারা এখানে আপনার ইনবক্স ইন নাম্বার দিয়ে সার্চ দিতে পারেন, অথবা এখানে ক্যাটাগরি, তারপরে আছে লেভেল, ট্রাইব, জোন, ডিস্ট্রিক্ট, উপজেলা, এগুলো দিলে এটা চলে আসবে। আমারটা সরাসরি চলে আসছে, সুতরাং আমি আমারটা ওকে করলাম। ওকে করার পর দেখুন এখানে আমাদের চলে আসবে, এই যে এখানে চলে আসছে যেদিন আমি আবেদন করতেছি আবেদনের তারিখ, তারপর প্রতিষ্ঠানের নাম, তারপর প্রতিষ্ঠানের MPO স্তর মাধ্যমিক, MPO কোড চলে আসছে, আর MPO ভুক্তির তারিখ, অর্থাৎ প্রথম যে MPO ভুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠানের তারিখটা এখানে দিয়ে দিবেন। তাহলে আমি আমার প্রতিষ্ঠানের MPO তারিখটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এটা পেয়ে যাবেন, প্রধান শিক্ষকের কাছে থাকবে। এখন এই যে এখানে দেখবেন সকল কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের নামের তালিকা। এখান থেকে যার
ইএফটি হালনাগাদ করতে চান সেই নামের পাশে এখানে ওপেন দেখেন কলমের মতো একটা আইকন চিহ্ন আছে, এখানে ওপেন অথবা আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন এখানে চলে আসছে হচ্ছে ফর্মটা চলে আসছে। এই ফর্মের দুইটা অংশ, একটা হচ্ছে এমপিও ডাটাবেসে থাকা আমার তথ্য, অর্থাৎ একজন কর্মকর্তা কর্মচারী যে তথ্য এমপিও শিটে আছে বা তাদের সার্ভারে আছে সেইগুলি এখানে শো করবে। এখানে কোনো নাম টাম বা কোনো কিছু যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন না, লিখতেও পারবেন না, অর্থাৎ এটা ওই ডাটাবেসে যা আছে তাই থাকবে। তারপর এখানে আছে সংশোধিত তথ্য প্রয়োজনে হালনাগাদ করুন, অর্থাৎ এখানে সংশোধন করতে পারবেন এবং হালনাগাদ করতে পারবেন। তাই হালনাগাদের বেলায় এখানে সব হালনাগাদ করা লাগবে না, অর্থাৎ যেগুলি ডাটা শিটের থেকে আছে এগুলি অটোমেটিকই চলে আসবে, আর যেগুলি আসে নাই এগুলি আমরা পূরণ করে দেব। যেমন এখানে পিতার নাম ইংরেজিতে, তারপর মাতার নাম ইংরেজিতে, এগুলি আমি দিয়ে দেব। তারপর হচ্ছে এখানে জন্ম তারিখ আছে, তারপরে যদি এগুলি ভুল থাকে তাহলে প্রয়োজনে সংশোধন করে দিবেন। ধর্ম, নিজ জেলা, ভুল থাকলে আপনি যেভাবে সংশোধন এমপিও শিটের সংশোধনের জন্য আবেদন করছেন ঠিক সেইভাবে দিয়ে দিবেন। আর নিজ জেলার ক্ষেত্রে আপনি যখন নিজ জেলার প্রথম অক্ষর টাইপ করবেন তখন নিজ জেলার এটা চলে আসবে, চলে আসলো। তারপরে আছে পদবি, যেই পদবিটা আছে প্রধান শিক্ষক হলে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক হলে সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক। পদবীর ধরন রেগুলার, কারণ চাকরির কোনো গ্যাপ যদি না থাকে তাহলে রেগুলার হবে। তারপর বেতন কোড, যার যে বেতন কোড এটা অটোমেটিকই চলে আসবে। বেতনের ধাপ এটা অটোমেটিক চলে আসবে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আর এখানে আমাদের ইমেলটা দিয়ে দিব। ইমেল না দিলেও সমস্যা নেই, আপনারা এটা বাধ্যতামূলক না, তবে ইমেলটা দিয়ে দেওয়া ভালো, কারণ এর সাথে অর্থাৎ যোগাযোগ করতে পারেন, যে কোনো মেল টেল আসতে পারে। তো বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে যোগদানের তারিখ, যদি প্রতিষ্ঠান পরিবর্তন করে থাকেন অর্থাৎ যে প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠান রানিং আছে সেই প্রতিষ্ঠানে এমপিও তারিখটা দিয়ে দিবেন। তো বর্তমান প্রতিষ্ঠানে আমার একই, তাহলে প্রথম এমপিও ভুক্তির তারিখ, বর্তমান প্রতিষ্ঠানে পদে যোগদানের তারিখ, তো যোগদানের তারিখটা আমি দিয়ে দিলাম 15 জুন 13। তারপর বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে এমপিও ভুক্তির তারিখ, অর্থাৎ যদি আপনার পদ পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ সহকারী শিক্ষক থেকে যদি সহকারী প্রধান শিক্ষক হয়ে থাকেন তাহলে সহকারী প্রধান শিক্ষকের যে তারিখে এমপিও হয়েছে ওই তারিখটা যোগদান করছেন ওই তারিখটা দিয়ে দিবেন, অর্থাৎ এমপিও ভুক্তির তারিখ। তাহলে এমপিও ভুক্তির তারিখ আমারটা একই ছিল, অর্থাৎ 16 জানুয়ারি 20 দিয়ে দিলাম। তারপর উচ্চতর গ্রেড যদি পেয়ে থাকেন টাইম স্কেল তাহলে দিয়ে দিবেন, এটা প্রযোজ্য ক্ষেত্রে, যদি না হয়ে থাকে তাহলে দেওয়ার দরকার দিবেন কিভাবে, দিতে হবে না। আর মাধ্যমিক শিক্ষকদের দুইটা টাইম স্কেল আছে, টাইম স্কেল দুইটা কার্যকর না, একটা কার্যকর আছে, যাতে টাইম স্কেল যে তারিখে এমপিও হয়েছে সেই তারিখে দিয়ে দিবেন। তারপর আছে এখানে সহকারী অধ্যাপক দ্বিতীয় টাইম স্কেল এখনো মাধ্যমিক শিক্ষকদের দেয় নাই, বিএড স্কেল প্রাপ্তির, অর্থাৎ যদি বিএড পরে করা থাকে তাহলে ভিন্ন হবে, আর যদি একই সাথে জয়েনের সময় বিএড থাকে তাহলে জয়েনের সময় দিয়ে দিবেন। আমারটা পরে ছিল তাই দিয়ে দিলাম। আর ব্যাংকের নাম হচ্ছে, অর্থাৎ আপনি আগে যে ব্যাংকে বেতন পেতেন চাইলে এটাও দিতে পারেন অথবা চাইলে পরিবর্তন করে দিতে পারেন, আপনার সুবিধাজনক ব্যাংকের নাম দিয়ে মানে সিলেক্ট করবেন যেটার মধ্যে আপনার অ্যাকাউন্ট করা আছে বা যেটার মধ্যে থেকে আপনি চাচ্ছেন যে আপনার বেতনটা ওই ব্যাংকে আসুক। তারপর ব্যাংকের শাখার নাম দিয়ে দিবেন। আমি আমার শাখার নাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। তো দিয়ে দিলে যে রাউটিং নাম্বার নিয়ে একটা কনফিউশন ছিল যে রাউটিং নাম্বার ব্যাংক থেকে আনতে হবে না, রাউটিং নাম্বার অটোমেটিকলি চলে আসবে। আপনি যখন শাখা সিলেক্ট করবেন তখন রাউটিং নম্বরটা চলে আসবে। তারপর আপনার একটা ছবি এখানে আপলোড করে দিন, আপলোড করলে আপনার কাজ এখানে মোটামুটি শেষ। তারপর এটাকে আপনি সেভ এন্ড ড্রাফটে রেখে দিতে পারেন। সেভ এন্ড ড্রাফটে যদি রেখে দেন তাহলে এটা চলে যাবে হচ্ছে এতে ইনবক্সে।
ইনবক্সে যখন প্রধান শিক্ষক এটাকে অ্যাপ্রুভ করবে তখন এটা চলে যাবে আর্কাইভারে। আর যদি চান এখানে একটা প্রিন্ট দিয়ে রাখতেন, প্রিন্ট দিয়ে রাখাটাই ভালো হবে, অর্থাৎ যে তথ্যগুলি আপনি পূরণ করেছেন সেই তথ্য প্রিন্ট করে রাখতে পারবেন। তাহলে আমি আর প্রিন্ট করলাম না, আমি সেভ এন্ড ড্রাফটে রেখে দিলাম। অর্থাৎ এই হলো আজকের ভিডিও। অর্থাৎ এই কাজটুকু আমি আশা করি সকল শিক্ষক তার নিজের কাজটা নিজেই করতে পারবে, অর্থাৎ কম্পিউটার দোকানে দৌড়াদৌড়ি করতে হবে না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আরেকটা বিষয়, অর্থাৎ এখানে দেখুন যে আমি প্রত্যয়ন করছি যে উপরে তথ্য সঠিক, যদি কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হয় তবে এর জন্য দায়ী আমি নিজেই থাকবো, অন্য কেউ দায়ী হবে না। এটা অবশ্যই সতর্কতার সাথে পূরণ করতে হবে। আর এখানে আমি আবারও বলি, ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম, রাউটিং নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম অবশ্যই আইডি কার্ড এবং এমপিওর নামের সাথে একই হতে হবে, অর্থাৎ এই তিনটা নাম আপনার অবশ্যই এক থাকতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।